খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। ডেডলাইন বিকাল ৫টা। কমিশনের রাজ্যকে দিতে হবে রিপোর্ট, তারপরে শুরু হবে সির। শনিবারের মধ্যেই দাগী অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা, সুপ্রিম কোর্টে রেকর্ড করা হল কল্যাণের বক্তব্য। আমার বিরুদ্ধে কেউ কখনো আঙুল তুলতে পারেনি, সিবিআই বেরিয়ে যেতেই বললেন অতীন। উনি উনার বাবার কুসন্তান, কুণালের করা মামলায় জাস্ট পাত্তা দিলেন না তিলোত্তমার বাবা মা। গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মেরে খুন, শোরগোল কোচবিহারে। ভাঙল সেতু, ডুবে গেল হনুমান মন্দির, মেঘ ভাঙা বৃষ্টিতে রুদ্রপ্রয়াগেও নামল বিপর্যয়। ইসরায়েলের হামলায় এবার নিহত খোদ প্রধানমন্ত্রী, খতম সেনাপ্রধানও, পাল্টা নেতানিয়াহুকে খুনের হুমকি। উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, এবার মেঘভাঙা বৃষ্টি নামল রুদ্রপ্রয়াগ চামোলি জেলায়। মেঘভাঙা বৃষ্টিতে হরপাবার নামতেই কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে বহু ঘরবাড়ি, নিখোঁজ অনেকে, আহতও হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। জানা গিয়েছে বৃহস্পতিবার ২৮ অগস্ট রাতে রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি নামে, কিছুক্ষণ পর চামোলিতেও একই বিপর্যয় নামে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, মেঘভাঙা বৃষ্টিতে পাহাড় থেকে যে পাথর ও কাদামাটি ধুয়ে এসেছে তাতে একাধিক অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বহু মানুষ আটকে পড়েছেন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। মেঘভাঙা বৃষ্টির প্রভাব একাধিক জায়গায় পড়েছে। রুদ্রপ্রয়াগে কমপক্ষে ৬ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। কেদারনাথ উপত্যকায় লাওয়ারা গ্রামে একটি সেতু ভেসে গিয়েছে জলস্রোতে, হু হু করে এলাকাগুলোতে জল ঢুকছে। রুদ্রপ্রয়াগীর হনুমান মন্দিরও ডুবে গিয়েছে। মোফতা এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে তারা সিং ও তার স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছেন। বিক্রম সিং ও তার স্ত্রী আহত হয়েছেন। তাদের গোয়ালঘরও ভেঙে পড়েছে, যার জেরে ১৫ থেকে ২০টি গবাদি পশু জখম হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি ক্রমাগত উদ্ধারকারী দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। জেলাশাসক ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেক্রেটারির সঙ্গেও ফোনে কথা হয়েছে। হলদিয়ানিতেও লাগাতার বৃষ্টির প্রভাব পড়েছে। রানীবাগ ব্রিজের কাছে পাহাড় থেকে ধস নেমে হলদিয়ানি ভীমতাল রোড বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর, চামোলি, হরিদ্বার, পিথোরাগড়ের সমস্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। বচসা থামাতে গিয়ে কোচবিহারের মাথা ভাঙায় প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। লোহার রড দিয়ে বেধড়ক মারধরে তার মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় বর্মন, ৩৭। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে। ধৃতদের নাম অজয় বর্মন ও মান্টু বর্মন। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মাথাভাঙা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মন ও মান্টু বর্মনের মধ্যে গণ্ডগোল বাধে। সেই সময় বচসা থামাতে যান সঞ্জয়। অভিযোগ, তাঁকেই অভিযুক্তরা আক্রমণ করেন। লোহার রড দিয়ে ওই তৃণমূল কর্মীদের আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। তারপরও তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীর মৃত্যু ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মন বলেন, গতকাল রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটে। বচসা থামাতে গেলে তাকে মারধর করা হয়। অভিযুক্তরা কোনো পার্টির সঙ্গে যুক্ত বলে আমার মনে হয় না। তারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের সর্বোচ্চ শাস্তি চাই। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারও। শুধুমাত্র বচসা থামাতে যাওয়ায় খুনের ঘটনা বলে মানতে পারছে না তারা। মৃত তৃণমূল কর্মীর কাকা ক্ষিতীন্দ্রনাথ বর্মন অভিযোগ করেন, তার ভাইপোকে পরিকল্পনা করেই এমন নৃশংসভাবে খুন করা হয়েছে। এদিকে ঘটনায় কয়েক ঘণ্টা পর অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হবে। এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, কিন্তু সেই মামলার গুরুত্ব দিতে চান না তিলোত্তমার বাবা মা। এমনকি কুণাল ঘোষের নামও তারা উচ্চারণ করতে নারাজ। তিলোত্তমার বাবার বক্তব্য, ওনার বাবার কুসন্তান উনি। তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষের মামলায় তারা হাজিরা নাও দিতে পারেন, তবে তিলোত্তমার আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা ঠিক করবেন তারা আদালতে হাজির হবেন কিনা। তিলোত্তমার বাবা বলেন, নোটিশটা পেয়েছি আজকে, আমরা জাস্ট আর পাত্তা দিচ্ছি না, যে যা করার করুক। আমরা মেয়ের ন্যায় বিচারের লড়াই চালাচ্ছি, এগুলো পাত্তা দেওয়ার বিষয় নাকি? এসব করে আমাদের বিরক্ত করার চেষ্টা করছে। তিলোত্তমার মা বললেন, তিনি তৃণমূল দলের মুখপত্র, তবে তার নাম আমি মুখে আনতে চাই না। আমি শুনেছিলাম ওনার বাবা আরজি করেরই চিকিৎসক ছিলেন। ওনার বাবার প্রতি সম্মান জানিয়েই বলবো, উনি ওনার বাবার কুসন্তান।
আমাদের এই পরিস্থিতিতে আমাদের পিছনে লাগতেন না। এদিকে কুণাল বলেন, 11 সেপ্টেম্বর তাকে বা তার আইনজীবীকে উপস্থিত থাকতে হবে। উনি নিজে আসুন, আমি থাকব। উনি তো সর্বত্র যান। উনি নিজে এসে না বললে ধরে নেব ওনাকে কেউ কেউ শিখিয়ে দিচ্ছে। যে যা শেখাবে বলে যাবেন। আর সহানুভূতির গ্রাউন্ডে দেখা হবে, এটা তো হয় না। আপনি নিজে আসুন, আমি থাকব। আপনাকে প্রমাণ করতে হবে কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেলমেন্ট করেছেন। প্রসঙ্গত গত 20 অগস্ট তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। বাংশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন। নবান্ন অভিযানের পরই সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করিয়েছেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ চান কুণাল, আর সেই কারণেই মানহানির মামলা। কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। খবরটা সামনে আসার পর থেকেই চাপানোতর তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। সূত্রের খবর, প্রায় 2.5 ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। অতীন যদিও বলছেন, আরজি করের দুর্নীতি মামলায় সাক্ষী হিসাবে তার কাছে নোটিশ পাঠায় সিবিআই। সিবিআই বেরিয়ে যেতেই সাংবাদিকদেরও মুখোমুখি হন অতীন। স্পষ্ট বলেন, আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা পুর নিগমে হেলথ সামলাচ্ছি। আমার বিরুদ্ধে যেও কখনো আঙুল তুলতে পারেনি। ঠিক এর পরেই ওদের সংযোজন। ওদের যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না, কারণ আমি জানি আমার এতে কোনো ভূমিকা নেই। এর কিছু সময় পরে ফের মুখোমুখি হন TV9 বাংলার। বলেন, কোনো জিজ্ঞাসাবাদ হয়নি, ওরা কিছু প্রশ্নমালা সাজিয়েছে, আমি উত্তর দিয়েছি। আরজি করে রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলাম বলে আমাকে ডেকেছে। লোকাল বিধায়ক হিসাবে পদাধিকার বলে আমি ওখানকার মেম্বার ছিলাম। এখনও সরকার আবার আমাকে সদস্য করেছে, সরকারি প্রতিনিধি করেছেন। এখন প্রিন্সিপাল MSVPর মিটিংয়েও তো আমাকে যেতে হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল, আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার শুনানি চলাকালীন ফের একই প্রসঙ্গ উঠল কোর্টে। শুধু তাই নয়, রাজ্যের হয়ে সওয়াল করা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও রেকর্ড করতে হলো তার বক্তব্য। এদিন আদালতে নিজের বক্তব্য রেকর্ড করে আইনজীবী বলেছেন, এসএসসি পরীক্ষায় বসতে পারবে না কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত। আগামী 7 সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের আবেদন ছিল তারা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই মামলার শুনানি চলছে এখন আদালতে। গতকালের পর আজও চলছিল শুনানি। সেই সময় কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়েও যায়, তার পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে তাকে। এর পাশাপাশি শুনানির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনজীবীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন, আপনারা যদি জানতে পারেন এমন কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত অ্যাডমিট কার্ড পেয়েছেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট অন রেকর্ডকে চিঠি লিখে জানান। এরপরই বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের বক্তব্য রেকর্ড করান। কল্যাণ অন রেকর্ড বলেন, যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়েও যান, তার পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে তাকে। তিনি বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। পরবর্তীতে সুপ্রিম কোর্টে কল্যাণ জানান, আগামীকালের মধ্যেই চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, 45% নম্বর পাওয়ার পর অনেকেই নবম দশমের পরীক্ষার জন্য আবেদন করলেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করতে পারছেন না, এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী। একই সঙ্গে অযোগ্যরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন, এই অভিযোগও তোলা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সকলকেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। কোর্টের নির্দেশ, যারা আবেদন জমা দিতে পারেননি তারা 2 সেপ্টেম্বরের মধ্যে সশরীরে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আবেদন করতে পারবেন। গতকালের পর আজও পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় যেন SIR এর জন্যই বরণ ডালা সাজাচ্ছে নির্বাচন কমিশন। বছর ঘুরলেই ভোট, আর তার আগে ভোটার সমীক্ষায় জোর দিচ্ছে কমিশন। গত 27 অগস্ট রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যের সকল জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠান। তাতে সাফ বলা হয়, দ্রুত ARO ও ERO নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ এনার প্রত্যেকেই ভোট প্রস্তুতি ও ভোটার সমীক্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকেন। বলে রাখা ভালো, এই ARO ও EROদের নিয়োগের জন্য কোনো চিরাচরিত প্রক্রিয়া চলে না। এনারা প্রত্যেকেই সেই রাজ্যের সরকারি কর্মচারী বা নির্দিষ্টভাবে বললে WBCS এক্সিকিউটিভ ও অন্যান্য পদমর্যাদার কর্মচারী। তাদের মধ্যে বাছাইয়ের মাধ্যমেই জেলা শাসকরা ARO ও ERO হিসাবে রাজ্যের কাছে নামের তালিকা পাঠায়। তারপর সেই তালিকা পৌঁছে যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।
অর্থাৎ ভোট হোক বা ভোটার সমীক্ষা, দুই ক্ষেত্রেই এই সংক্রান্ত পদে কর্মী প্রয়োজন, তা স্পষ্ট। তবে নিযুক্ত হলেই যা ইচ্ছা তাই করা যাবে না, সেই কথাটাও মনে করিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই চিঠিতে নিয়োগ ও প্রস্তুতির পাশাপাশি সাফ জানানো হয়েছে, ভোটার তালিকায় ইচ্ছাকৃত গরমিল ধরা পড়লে যে এআরও ও ইআরও সহ ভোটের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই নিয়োগ ও প্রস্তুতি সংক্রান্ত রিপোর্টটি রাজ্যকে শুক্রবার অর্থাৎ আজ বিকেল 5টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি এই একই দিনে কমিশনের অন্দরে রয়েছে একটি সর্বদলীয় বৈঠক। রাজ্যের শাসক থেকে বিরোধী শিবির আসবে প্রায় প্রতিটি দলের প্রতিনিধি। ভোটার সমীক্ষা থেকে ভোট প্রস্তুতি, সব নিয়েই হবে আলোচনা। ইসরায়েলের বিমান হামলায় এবার প্রাণ হারালেন খোদ দেশের প্রধানমন্ত্রী। ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলের বোমারু বিমান থেকে উড়ে আসা একটি ভয়াবহ বোমের আঘাতে মারা গেলেন ইরান সমর্থিত হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই। ইরান সমর্থিত হুথি বা হতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে একাধিক সংবাদ মাধ্যম। ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনায় অন্তত 4 জন নিহত হন, যাদের মধ্যে রাহাউইর ঘনিষ্ঠ সহযোগীরাও ছিলেন। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েল হুথি সংঘাতের একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ মোড়। সানার বায়েত বাওস বা হাদ্দা এলাকায় একটি অ্যাপার্টমেন্টকে টার্গেট করে ইসরায়েলের বোমারু বিমান থেকে হামলা চালানো হয়েছিল। তখন সেখানে হুথি শীর্ষ নেতাদের গোপন বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন হুথি সরকারের প্রধানমন্ত্রী আল রাহাউই, অবস্থান করছিলেন। আকাশ থেকে আচমকা অতি শক্তিশালী বোমের আঘাতে অ্যাপার্টমেন্টটি পুরো ধুলোয় মিশিয়ে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রধানমন্ত্রী আল রাহাউই সহ 10 জন হুথি শীর্ষ কর্মকর্তা। হুথি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আটিফি এবং সেনাপ্রধান মোহাম্মদ আল ঘামারিও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বলে খবর। হুথি সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তাই ইসরায়েলের তেমন কূটনৈতিক ক্ষতি হবে না। এদিকে এই ঘটনাকে অনেকেই ইসরায়েল ইরান প্রক্সি যুদ্ধে নতুন অধ্যায় হিসেবে দেখছেন। হুথি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাণ হারিয়েছেন সরকারের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান। গত বছর দেড়েক ধরে হুথি জঙ্গি সংগঠন ইসরায়েলের জাহাজের উপর বারবার হামলা করেছে। তারই প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এই হামলার পরপর হুথি সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রায় সবটাই খতম হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে বেঁচে থাকা হুতমেতারা এবার পাল্টা হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খতম করার ডাক দিয়েছে। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলাতে তাদের অন্তত 10 জন নিহত এবং 100-র বেশি আহত হয়েছে। সানার বাসিন্দারা প্রেসিডেন্ট কমপ্লেক্সের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।